নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমরা পলিটি থেকে ডিফারেন্ট সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস সমূহ সম্পর্কে আলোচনা করব। তো এটি এমন একটি টপিক যেখান থেকে কোশ্চেন আসা একদম অবধারিত। কোনো সন্দেহ নেই এখান থেকে কোশ্চেন আসবে সেটা নিয়ে। এবং টপিকটা বারংবার রিভাইজ করতে হবে, আদারওয়াইজ ব্যাপারগুলো এমনই যে ফাম্বেল করবে, ঘুলিয়ে যাবে। এটারটা ওটাতে চলে যাবে, ওটারটা এটাতে চলে আসবে। তবে এটুকু সার্টেনিটি আছে যে মোটামুটি যদি এটা এই একটা পেজ কমপ্লিট করা যায়, তো আমার 1-2 মার্কস এখান থেকে কমপ্লিট মানে পেয়ে যাবো আমি। এক পেজ পড়ে যদি 1-2 মার্কস পাওয়া যায় তাতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। তো চলুন শুরু করা যাক। তো আমাদের এই যে ভারতীয় সংবিধান তো পৃথিবীর সব থেকে জটিল এবং সব থেকে বড় লিখিত একটি সংবিধান। তো এর মোটামুটি 75%ই যে মৌলিক কাঠামো সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে মোটামুটি ওটাকেই মডিফাই করে রাখা হয়েছে। এবং তারপর আর যে 25 বা 30% যে বিষয়গুলো আছে সেগুলো বিভিন্ন দেশের সংবিধান থেকে আমরা বড় করেছি, বিভিন্ন সংবিধান থেকে নিয়েছি। তো এবার আমরা আলোচনা করি বিষয়টা নিয়ে। যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা একটা ভীষণ বড় একটা স্টেপ ইন্ডিয়ান সংবিধানের ক্ষেত্রে। তো এটাকে ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। ভীষণভাবে ইম্পর্টেন্ট, ডিরেক্ট কোয়েশ্চেন আসে। ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নামে পরিচিত নিচের কোনটি? তো অনেকেই ক্যাবিনেট মিশন 1946 আনসার করে, কিন্তু ওটা ভুল। কারণ আমরা জানি যে ক্যাবিনেট মিশনের পরই আর কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়। ওটার উপর বেস করে আমরা অনেকে আনসার করি, কিন্তু সেটা ভুল। এটা কমপ্লিটলি ভুল হবে। কারেক্ট আনসার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আচ্ছা, এবার এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে আমাদের সংবিধানে যে যে বিষয়গুলো নেওয়া হয়েছে সেগুলো কি? যেমন ফেডারেল সিস্টেম। ফেডারেল সিস্টেম কথার অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। আচ্ছা, তারপর অফিস অফ গভর্নর, রাজ্যপালের যে পদ, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, ইমার্জেন্সি প্রভিশন। এই একটা পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আরেকটা আছে এই ইমার্জেন্সি প্রভিশন সম্পর্কে, সেটা আমরা যখন দেখব আহ, জার্মানিতে। জার্মানির কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে যে জরুরি অবস্থাকালে মৌলিক অধিকার খর্ব করার নিয়ম, মানে জরুরি অবস্থায় কিছু মৌলিক অধিকার আমাদের যে কটা আছে সে কটা বাতিল করে দেওয়া হবে, শুধুমাত্র 20 আর 21 ছাড়া। তো এই যে প্রভিশনটা এটাই আছে কিন্তু জার্মানির কনস্টিটিউশনে। কিন্তু এমার্জেন্সি প্রভিশন মানে জরুরি অবস্থাকালীন যে ব্যবস্থা দিই বা জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা দিই, এটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। তো এই বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং খুব নিট অ্যান্ড ক্লিনলি আমাদের বিষয়টা বুঝতে হবে যে জরুরি অবস্থা হলে যে মৌলিক অধিকারগুলো বাতিল করা হবে, এই ব্যবস্থাটা বা এই বিষয়টা নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। আর জরুরি অবস্থা যেমন রাষ্ট্রপতি শাসন যেটা আমরা পড়েছি, বা আহ, আপনার আর্থিক জরুরি অবস্থা পড়েছি 360-তে। তারপর বৈদেশিক আক্রমণের জন্য যে জরুরি অবস্থা হয় 352। তো এই বিষয়গুলো আমরা পড়েছি। তো এই যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে 1935। এইটা ভীষণভাবে পরীক্ষা এবং কদিন আগে ডাব্লিউবিসিএস পরীক্ষায় লাস্ট ইয়ার এসেছিল এই কোশ্চেনটা। বেশ, তো চলুন তারপর ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে আমাদের সংসদীয় ব্যবস্থা, মানে পার্লামেন্টারি সিস্টেম। একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। এবার সিঙ্গেল সিটিজেনশিপ এটা একটা নাগরিকত্ব আইন আছে 1955 এ আর কি আইনটা লাগু করা হয়। আচ্ছা, এই নাগরিকত্ব সম্পর্কে যদি একটু ডিটেলসে বলি, একটু দেখুন বিষয়গুলো আমাদের সবার কম বেশি জেনে রাখা উচিত। যদিও হয়তো এটা আসে যে কত সালে নাগরিকত্ব আইন পাস হয়, সেটা খুব ইম্পর্টেন্ট, আমি লিখে দিয়েছি। এবং এগুলো, এই যে পলিটির বিষয়গুলো, এগুলো আপনার মন থেকে জানার খুব ইচ্ছা থাকা দরকার। পরীক্ষায় জন্য তো পড়তেই হবে, তার সঙ্গে একটু এই নলেজ গুলো আমি ভীষণভাবে এর হাংরি, এই নলেজ গুলোর জন্য আমার খুব ভালো লাগে। তো যাই হোক, 1955 এটা একটা ইম্পর্টেন্ট সাল। আর একক নাগরিকত্ব সম্পর্কে আমাদের দেশে নাগরিকত্ব নেওয়ার জন্য 5টা বিধান আছে, মানে 5 ভাবে আমাদের দেশে নাগরিকত্ব নেওয়া সম্ভব।
তো সেটা আমি ডিটেলসে আলোচনা করলাম না, বিভিন্ন বইতে লেখা আছে, একটু পড়ে নেবেন, আশা করি ভালো লাগবে, নলেজ পাওয়া যাবে। আর কি আছে, আইনের অনুশাসন আছে, ল মেকিং প্রসিজিওর আছে। ল মেকিং প্রসিজিওর কথার অর্থ হচ্ছে বিধি নির্মাণ প্রক্রিয়া। দেখুন, অর্থ আর মিনিং, ডেফিনেশন, সরি, অর্থ আর ডেফিনেশনের মধ্যে পার্থক্য আছে। আমি বাংলা অর্থটা বলে দিলাম, ডিফাইন করার প্রয়োজন নেই, আমাকে অ্যাজ ইট ইজ লার্ন করতে হবে। আইনের অনুশাসন, ল মেকিং প্রসিডিওর। আচ্ছা, ক্যাবিনেট সিস্টেম, C&AG মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। দ্বিকক্ষ ব্যবস্থা, দ্বিকক্ষ মানে যেটা আমরা লোকসভা রাজ্যসভা বলি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, আর স্পিকার, লোকসভার স্পিকার ডেফিনেটলি। এটা ছিল ব্রিটিশ সংবিধান থেকে। আমাদের এই পয়েন্টগুলো মুখস্থ করতেই হবে, এর কোনো শর্টকাট হয়তো নিজেরা নিজেদের মতো বানানো যেতে পারে, তবে আমি শর্টকাটে বিশ্বাসী নই। এক্ষেত্রে আমি অ্যাজ ইট ইজ লার্ন করে ফেলেছি, আমার সব লার্নই আছে। তো আপনাদেরও করতে হবে, যে পন্থা অবলম্বন করুন না কেন, এখানে লার্ন করতেই হবে, কোনো অল্টারনেটিভ নেই এটার। নেক্সট কি আছে, কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে, মানে আমেরিকা সংবিধান থেকে বিশেষ মানে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নেওয়া হয়েছে। সেগুলো কি, যেমন প্রথমে যদি বলি ফান্ডামেন্টাল রাইটস, এটা ভীষণভাবে পরিচিত একটা বিষয়, মৌলিক অধিকার। এটা আমাদের সংবিধানে পার্ট 3 আছে এটা। আর্টিকেল যদি বলি 12 থেকে 35 অব্দি আর্টিকেল কভার করে এই ফান্ডামেন্টাল রাইট। তো এই ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আলাদা একটা সেশনই হবে, তখন আমি ডিটেলসে বলবো। আচ্ছা, আর তারপরে চলে আসছি জুডিশিয়াল রিভিউ। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট বা বিষয়, এটা পরীক্ষায় বারংবার আসে এবং এটা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আরো যদি একটু ডেপথে গিয়ে বলি, এটা মোটামুটি আর্টিকেল 13 মধ্যে অন্তর্নিহিত আছে। আর এই জুডিশিয়াল রিভিউর সাথে আর একটা মামলা, কেস, কেশবানন্দী ভারতী কেস, খুব ফেমাস একটা কেস, 1973, এটা সম্পর্কযুক্ত। তো এর পরীক্ষায় ডিরেক্টলি আসে, জুডিশিয়াল রিভিউ কেশবানন্দী ভারতী কেস কত সালে হয়, ডিরেক্ট সাল দিয়ে দেয়, বা নিচের কোনটি জুডিশিয়াল রিভিউর সাথে সম্পর্কযুক্ত, এরকম ভাবে কোশ্চেন আসে, একটু ডেপথে গিয়ে বা একটু টাফ যদি করা হয়। বেশ, তারপর ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি আছে, কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে নেওয়া হয়েছে। প্রিঅ্যাম্বল মানে প্রস্তাবনা, খুব ইম্পর্টেন্ট। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি মানে আমাদের যে জুডিশিয়ারির যে স্বাধীনতা, মানে স্বতন্ত্র নিরপেক্ষ আদালত যাকে বলা যেতে পারে সেটা। সুপ্রিম, আরেকটা বিষয়, আমেরিকার সংবিধান, দেখুন আমেরিকা একটা শর্টকাট যদি বলি, আমেরিকা মানে কি, দিয়ে শুরু হচ্ছে, বা দিয়ে শুরু হচ্ছে। তেমনি অপসারণ কথাটা, ইমপিচমেন্ট যেটা বলা হয়, সেটাও দিয়ে শুরু হচ্ছে। তো এভাবে মনে রাখতে হবে যে আমেরিকার সংবিধান থেকে যত অপসারণের যে বিষয়গুলো আছে, সেটা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। যেমন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, রাষ্ট্রপতির অপসারণ, ভীষণ ইম্পর্টেন্ট আর্টিকেলের পার্সপেক্টিভ থেকে বলছি। বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছে যে আর্টিকেল 61, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, ওথ যে মানে শপথ গ্রহণ, এটাও খুব আসে, খুব ইম্পর্টেন্ট। এটা 60-তে আছে, আর 61-এ হচ্ছে ইমপিচমেন্ট। রাষ্ট্রপতির আর কি নির্বাচন প্রক্রিয়া 54, 55, তো এগুলো পরীক্ষায় আসে। তো আমরা যখন আর্টিকেলের বিষয়গুলো পড়বো, বা রাষ্ট্রপতি গভর্নর আলাদা একটা টপিকই করে নেব, তখন সে বিষয় নিয়ে আলোচনা করবো। এবং ট্রাস্ট মি, এই বিষয়গুলো জানতে খুব ইচ্ছা করে, মানে জানতে খুব ভালোও লাগে, এবং জানার পর বেশ নিজেকে অনেকটা হাই মনে হয়। বেশ, চলুন তারপর। আর আইরিশ সংবিধান বা আয়ারল্যান্ডের সংবিধান, এখান থেকেও বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নেওয়া হয়েছে এবং পরীক্ষায় বারংবার আসে এগুলো। যেমন ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা আর্টিকেল পার্ট 4-এ আছে, পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে। আচ্ছা, তারপর রাষ্ট্রপতির নির্বাচন, এটাও আছে পার্ট 4-এ। রাজ্যসভার প্রার্থীদের মনোনয়ন, এটাও আছে পার্ট 4-এ। তো এগুলো সবই আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবার কি, অস্ট্রেলিয়ার সংবিধান। অস্ট্রেলিয়ার সংবিধানে কি আছে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনার ভাষা। তো অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনার ভাষা। আর নেওয়া হয়েছে যৌথ তালিকা। যৌথ তালিকা বলতে, দেখুন আমরা যখন পরবর্তীতে ফার্দার পলিটি পড়বো, তখন আমরা 3 ধরনের তালিকা জানতে পারবো, যে একটা কেন্দ্র তালিকা, স্টেট রাজ্য তালিকা, আর যৌথ তালিকা। ঠিক আছে, কনকারেন্ট লিস্ট, ঠিক আছে।
তো আমি এখানে আলাদা করে একটু বলে দিলাম যে এখানে কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধানে শুধু যৌথ তালিকাটাই করা হয়েছে। আর আমি সেন্ট্রাল লিস্টে কতগুলো বিষয় আছে সেগুলো আলাদা করে একটু মেনশন করে দিচ্ছি। সেন্ট্রাল লিস্টে আছে 100টি বিষয়, এভাবে মনে রাখতে হবে, ডিরেক্ট পরীক্ষা আসে সেন্ট্রাল লিস্টে কতগুলো বিষয় আছে, স্টেট লিস্টে কতগুলো বিষয় আছে, কনকারেন্ট লিস্টে কতগুলো বিষয় আছে। যৌথ তালিকার ইংলিশ হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো সেন্ট্রাল লিস্টে আছে 100টি বিষয়, যদিও আহ প্রাথমিকভাবে 90-70 ছিল, তারপর সেটাকে বাড়িয়ে 100 করা হয়েছে। আর রাজ্য তালিকায় আছে 61টি, 61টা। প্রাথমিকভাবে হ্যাঁ, তো রাজ্য তালিকায় আছে 61টি, প্রাথমিকভাবে 66টি ছিল, 66টি ছিল। আর যুগ্ম তালিকা, যাকে যৌথ তালিকা বলি আমরা, কনকারেন্ট লিস্ট, যাতে আছে 52টি বিষয়, আর প্রাথমিক মূল সংবিধানে ছিল 47টি বিষয়। ঠিক। আচ্ছা, এবার কি লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন, এটা ভীষণ আর্টিকেলের পার্সপেক্টিভ থেকেও ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিকেলটা আমার লেখা হয়ে ওঠেনি এখানে। আর্টিকেল 108, 108 নম্বর আর্টিকেলে আছে যৌথ লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন, সেটা 108এই হয়। এবং এটাও পরীক্ষায় আসে যে যৌথ ও রাজ্য সরি লোকসভা ও রাজ্যসভার যে যৌথ অধিবেশন, এর সভাপতিত্ব কে করে, ভীষণভাবে পরীক্ষায় আসে। আনসার হবে স্পিকার, স্পিকার অফ লোকসভার স্পিকার। আচ্ছা, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকতে কে পারে? এটা কিন্তু রাষ্ট্রপতি ডাক দিতে পারেন। ঠিক আছে। তো এই ছোট ছোট বিষয়গুলো আমাদের জানতে হবে এবং এগুলো পরীক্ষায় আসে, এবং আমরা এর জন্য, দেখুন, এগুলোর জন্য একটু বই আপনাদেরকে সবাইকে পড়তে হবে, একটু ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে, দেখবেন সব খুঁটিনাটি বিষয়গুলো আপনারা নিজেই বুঝে যাচ্ছেন। যাই হোক, তারপর কি আছে অস্ট্রেলিয়ার সংবিধানে? কমার্স প্রভিশন বলতে কি, যেমন ব্যবসা বাণিজ্য বা আদান প্রদান, জিনিসপত্র, এগুলোর যে একটা ব্যবস্থাদিত থাকে, নিয়ম কানুন থাকে, এই নিয়ম কানুন গুলো সব এই কমার্স প্রভিশন বা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। তো এবার আমরা এগোবো কানাডিয়ান কনস্টিটিউশন বা কানাডার কনস্টিটিউশন সম্পর্কে। কানাডার সাথে কর সাথে কোয়াসি ফেডারাল একটা লিঙ্ক আছে, তাই আমি ইংলিশটাই পড়েছি বা লিখেছি কোয়াসি ফেডারাল ব্যবস্থার অর্থ হচ্ছে কেন্দ্রপ্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তো বুঝি, রাজ্য এবং কেন্দ্রের একটা যে সম্পর্ক আছে, তো সেটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, বা অনেকগুলো রাজ্য নিয়ে একটা যে ইউনিয়ন তৈরি হচ্ছে, এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তো এখন আহ এখানে কেন্দ্রের হাতে, কেন্দ্র হচ্ছে পাওয়ারফুল রাজ্যের তুলনায়, তো সেটাই বলা হচ্ছে কেন্দ্রপ্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তারপর কি, প্রোভাইড রেসিডুয়াল পাওয়ার টু সেন্টার, এর অর্থ কি কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ। ঠিক আছে, তো কানাডার কনস্টিটিউশন থেকে এই দুটো বিষয় আমাদের মুখস্থ করতে হবে। এরপর কি, রাশিয়া। দেখুন, রাশিয়ার সাথে তো ডিরেক্ট কোনো শর্টকাট বা ক্লু আমি দিতে পারছি না, তবে রাশিয়া দেশটা খুব বড়। ইউএসএসআর, এটা যদি যখন পূর্বতন সোভিয়েত রাশিয়া ছিল আর কি, পরবর্তীতে ভাগ হয়ে যায়, রিপাবলিক অনেক কিছু তৈরি হয়। তো এখান থেকে যেহেতু অনেক বড়, তাই পঞ্চবার্ষিকী যে বিষয়টা, 5 বছর ধরে ধরে একটা প্ল্যান এক্সিকিউট করা হবে, এটা একটা বড় ব্যাপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এভাবে একটা লিঙ্ক আপ করা যায় যে রাশিয়ার সঙ্গে 5 ইয়ার প্ল্যানস, আর এদিকে ফান্ডামেন্টাল ডিউটিস, মানে মৌলিক কর্তব্য। ফান্ডামেন্টাল রাইট আমরা পড়েছি আমেরিকা, আর ফান্ডামেন্টাল ডিউটিস রাশিয়া। দুটোই দেখুন সুপার পাওয়ার বর্তমান বিশ্বে, তো ফান্ডামেন্টাল বিষয়টাই সুপার পাওয়ারের সাথে ভীষণভাবে সম্পর্কযুক্ত। আর ফান্ডামেন্টাল ডিউটিস কতগুলো আছে বর্তমানে? মৌলিক কর্তব্য আছে 11টি, কিন্তু পূর্বে মানে মূল সংবিধানে 10টি ছিল। পরবর্তীতে আপনারা সবাই হয়তো জানেন 2002-তে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় সংবিধান সংশোধনীর মাধ্যমে, যে 6 থেকে 14 বছর বয়সী বিনামূল্যে শিক্ষার যে অধিকার, এটাকে মৌলিক অধিকারের মধ্যে আনা হয়। আগে যদিও এটা ডিপিএসপির মধ্যে ছিল, 45-এ ছিল, তো পরবর্তীতে 21-এতে আনা হয়েছে 86তম সংবিধান সংশোধনী 2002। বেশ, তো এবার এটা গেল মৌলিক অধিকার বাচ্চাদের, কিন্তু পিতামাতারও তো একটা কর্তব্য আছে যে তার ছেলে মেয়েকে স্কুলে পাঠানো।
তো এটা হয়ে গেল আবার মৌলিক কর্তব্যের মধ্যে, যে প্রতিটা পিতামাতার এটা মৌলিক কর্তব্য যে সে তার বাচ্চাদেরকে, সন্তানদেরকে স্কুলে পাঠাবেন, পড়াশুনো করাবে। তো এটা চলে গেল 11th নাম্বার, 11 নম্বর মৌলিক কর্তব্য। বেশ, এবার আমরা কি পড়বো? এবার জার্মানির সংবিধান থেকে যে যে বিষয়গুলো নেওয়া হচ্ছে, এটাকে ওয়েইমার কনস্টিটিউশন অফ জার্মানি এভাবে লেখা থাকে। আর পরীক্ষা অনেক সময় জার্মানির নামটাও মেনশন করে না, ধরুন দিয়ে দিল যে জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়ে, জরুরি অবস্থা, জরুরি অবস্থায় কালে মৌলিক অধিকার খর্ব করার নিয়ম, এটা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো পরীক্ষায় আপনি দেখতেই পেলেন না জার্মানি কনস্টিটিউশন অফ জার্মানি লেখা আছে, লেখা আছে ওয়েমার কনস্টিটিউশন। তখন আমাদেরকে এই টার্মটা ভীষণভাবে মনে রাখা প্রয়োজন, যে ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি। তো এটা জরুরি অবস্থাকালে মৌলিক অধিকার খর্ব করার নিয়ম। আমি প্রথমেই আর কি বিষয়টা মেনশন করেছিলাম। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সেখানে আছে এমার্জেন্সি প্রভিশনস, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি। আচ্ছা, একটু বলে দিই যে এই যে মৌলিক অধিকার যে খর্ব করা যাবে, বাতিল দেওয়া যাবে, সেটা 20 আর 21 ছাড়া অন্যান্য মৌলিক অধিকারগুলোকে বাতিল করা যাবে। বাতিল মানে কি, স্থগিত রাখা যাবে জরুরি অবস্থা যদি ডাক দেয়। আর যে আর্টিকেল 19-এ যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, বেসিক্যালি বর্তমানে আছে 6টি, আগে ছিল 7টি। তো এখন এই 7 রকমের মৌলিক অধিকার, 6 রকমের মৌলিক অধিকারকে বাতিল করা যাবে কখন? যখন বৈদেশিক আক্রমণের কারণে জাতীয় জরুরি অবস্থায় ডাকা হবে, এমার্জেন্সি ডাক দেওয়া হবে বৈদেশিক আক্রমণের কারণে, ফরেন অ্যাগ্রেশনের জন্য, তখন আর্টিকেল 19টাকেও বাদ দেওয়া যাবে, আদারওয়াইজ যাবে না, অন্যথায় যাবে না। বেশ, চলুন এবার কি সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নেওয়া হয়েছে। খুব ছোট ছোট বিষয় এখান থেকে নেওয়া হয়েছে, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, কিন্তু এগুলো পরীক্ষায় আসে। সংবিধান সংশোধনী পদ্ধতি বা সংবিধান সংশোধন পদ্ধতি, এটা আর্টিকেল 368 নম্বর আর্টিকেলে আছে। এটা পরীক্ষায়ও বারংবার আসে, আর্টিকেলটাও আসে, এবং কোন দেশ থেকে এই বিষয়টা নেওয়া হয়েছে আমাদের সংবিধানের মধ্যে। আরেকটা বিষয় একটু বলে দিই, যে সংবিধান সংশোধন এটা করার জন্য একটা মেজরিটি প্রয়োজন হয় পার্লামেন্টে। তো 2/3 মেজরিটি অফ পার্লামেন্ট প্রয়োজন হয় এখানে, যে কক্ষেই ওঠানো হোক না কেন, তার 2/3 মেজরিটির প্রয়োজন হয় সেই অ্যাক্টটাকে মডিফাই করার জন্য। এটা দেখুন, একটা আইনই থাকে, আইনটাকে মডিফাই করা হয়। বেশ, আর কি হয়? রাজ্যসভার প্রার্থীদের নির্বাচন। দেখুন, এখানে আরেকটা বিষয় আছে, আমরা একটু আগে পড়েছি আইরিশ সংবিধান বা আয়ারল্যান্ডের সংবিধানে রাজ্যসভার প্রার্থীদের মনোনয়ন আর নির্বাচনের মধ্যে পার্থক্য আছে। মনোনয়ন করেন রাষ্ট্রপতি, সেটা আইরিশ সংবিধান থেকে গৃহীত হয়েছে, যে রাজ্যসভার সদস্যদের রাষ্ট্রপতি মনোনয়ন করতে পারেন। কতজনকে করতে পারেন? 12 জনকে। ঠিক আছে, 12 জনকে রাষ্ট্রপতি মনোনয়ন করতে পারে রাজ্যসভার জন্য। আর লোকসভার জন্য কতজনকে করতে পারে? এই বিষয়গুলো আমাদেরকে যখন আমরা পার্লামেন্ট সম্পর্কে পড়বো, তখন আমরা ডিটেলস জানতে পারবো বিষয়গুলি সম্পর্কে। তো যেটা আমি বলছিলাম, রাজ্যসভায় 12 জনকে রাষ্ট্রপতি মনোনয়ন করতে পারে, আর 2 জনকে লোকসভায় 2 জনকে মনোনয়ন করতে পারে। কিন্তু রাজ্যসভার 12 জনকে করলো, বাদ বাকি তো আরো প্রার্থী আছে বা মেম্বার আছে, তো তাদেরকে যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হবে, সেই বিষয়টা আছে সাউথ আফ্রিকার সংবিধানে, এবং সেখান থেকে আমাদের ভারতীয় সংবিধানে সেটাকে নেওয়া হয়েছে। বেশ, এবারে চলে আসবো আমরা ফ্রান্সের সংবিধান বা কনস্টিটিউশন অফ ফ্রান্স থেকে। এটা রিপাবলিকান সিস্টেম, খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। রিপাবলিকান সিস্টেম, রিপাবলিক বলতে কি বোঝায়? রিপাবলিক বলতে বোঝায় যে একটা রাজার পরিবর্তে, রাজা বা রানীর পরিবর্তে রাষ্ট্রপতি থাকবে। এই ব্যবস্থাটাই হচ্ছে রিপাবলিকান সিস্টেম। তো এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। দেখুন, ফ্রান্স রেভলিউশন যখন হয়, তো তখন ফ্রান্সের কনস্টিটিউশন লেখা হয়। তো তখন আগে তো ফ্রান্সে রাজা ষোড়শ লুইস, এইসব রাজাদের নাম আপনারা সবই কম বেশি শুনেছেন। তো তাদের পরিবর্তে ওরা কি করলো, প্রেসিডেন্ট ব্যবস্থা
তৈরি করলেন এবং সেখান থেকে এই রিপাবলিকান সিস্টেম ব্যাপারটা এলো এবং সেই বিষয়টা আমাদের সংবিধানে নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। আর একটা যেটা ফ্রান্স রেভলিউশনের একটা যে বিশেষ মোটো ছিল, যেটা লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি। এটা ফ্রান্স রেভলিউশনের মোটো ছিল। তো এটাই আর কি আমাদের সংবিধানেও নেওয়া হয়েছে, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি। এর অর্থ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এর অর্থ হচ্ছে প্রজাতন্ত্র, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের আদর্শ। স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের আদর্শ। ওকে, নেক্সট আমরা পড়বো জাপানের সংবিধান। এখান থেকে একটাই পয়েন্ট আছে এবং একটাই আসে পরীক্ষাতে, এবং আমরা তারপরেও ভুলিয়ে ফেলি যে এর আগে আমরা পড়েছি ল মেকিং প্রসিডিওর, যেটা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, ল মেকিং প্রসিডিওর। আর এই জাপানে আছে কি প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। খানিকটা একই রকম শোনালেও আমাদের অ্যাজ ইট ইজ লার্ন করতে হবে, আইন নির্দিষ্ট পদ্ধতি বাংলায় বলে, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। আমার নিজের কোন একটা পরীক্ষাতে আমি এটা পেয়েছিলাম। যাই হোক, এই ছিল আমাদের আজকের সেশন। তো আমাদের এই বিষয়গুলো পড়তে হবে এবং এখান থেকে কোশ্চেন আসা অবধারিত, এতে কোনো ভুল নেই বা মিস নেই। আমাদেরকে এটা যে যার মতো করে আপনারা নিজেদের কৌশল বানান এবং এগুলো লার্ন করে ফেলুন, এগুলো পরীক্ষাতে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আশা করি সেশন ভালো লাগলো। আর আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে পয়েন্ট আউট করবেন, আমি সেগুলো মডিফাই করার চেষ্টা করব। কোথাও কোনো যদি কোশ্চেন থাকে বা অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।